আইনি লড়াই ও নানা শঙ্কা পেরিয়ে কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। ভোট উৎসবের অপেক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রস্তুত হয়ে গেছে ভোট কেন্দ্র নির্বাচন ঘিরে। নিরাপত্তার শঙ্কা না থাকলেও সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডাকসু নির্বাচন নিয়ে আলোচনায় দুই সহকর্মীকে নিয়ে যুক্ত হচ্ছেন জুম্মান সাদেক জ্যাভলিন। আর মাত্র 12 ঘন্টা সময় আছে হাতে। এরপরেই এই যে দীর্ঘ অপেক্ষা 6 বছরের সেই ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই প্রার্থীদের গতকাল রাত 11টায় শেষ হয়েছে প্রচারণার আনুষ্ঠানিকতা, এবং আজকের দিনটি কিন্তু অনলাইনে কিছুটা প্রচারণা চললেও অফলাইনে কাউকে আমরা দেখিনি সেই অর্থে, কেননা আচরণবিধি সকলেই প্রায় মেনেছে। আর আজকে আমার সঙ্গে এই আলোচনায় যুক্ত হয়েছেন আমারই দুই সহকর্মী, এবং তারা ডাকসু নির্বাচনের একেবারে তফসিল ঘোষণার আগ থেকে শুরু করে তারা এই পুরো ইভেন্টটি কাভার করেছে। আমি ব্যক্তিগতভাবেও কাভার করেছি। আমি এস এম জুম্মান সাদিক, এবং সঙ্গে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার শাকির আহমেদ, এবং আমার ডান পাশে আছেন মাসুদুর রহমান। আমি শুরুতেই যদি একটু শাকির ভাইয়ের কাছে জানতে চাই যে শাকির ভাই, এই যে ডাকসু নির্বাচন 6 বছর পরে হলো, সেই জায়গাতে একেবারে তফসিলের আগে থেকেও আপনি সম্ভবত রিপোর্টিং করেছিলেন যখন ডাকসু নিয়ে আন্দোলন হচ্ছিল, ডাকসু নির্বাচন জন্য প্রশাসনকে চাপ দিচ্ছিলেন শিক্ষার্থীরা, সেই আন্দোলন থেকে শুরু করে আপনি আসলে এর সঙ্গে আছেন। এই যে আগামীকাল ভোট গ্রহণ, সার্বিক পরিস্থিতিতে যদি আপনি একটু বলেন যে এইবারের নির্বাচনটিকে আপনার কাছে 19-এর নির্বাচন আপনি কভার করেছেন, কি পার্থক্য মনে হলো আপনার কাছে এখনো পর্যন্ত? ধন্যবাদ জেভলিন। আপনি ঠিকই বলছিলেন যে আমরা কিন্তু শুরু থেকেই সেই ডাকসু নির্বাচন অর্থাৎ শিক্ষার্থীদের যে প্রধান দাবি ছিল গণ অভ্যুত্থানের পরে, সেই বিষয়টি কিন্তু গুরুত্ব সহকারে আমরা সংবাদ যেরকম করেছি, পাশাপাশি যারা এখানে শিক্ষার্থী আছেন তাদের কথাগুলো কিন্তু আমরা বারবারই শোনার চেষ্টা করছি, এবং প্রশাসনের কাছে সেগুলো নানাভাবে আমরা পৌঁছে দিয়েছি। প্রশাসন তাদের যে প্রায় 1 বছরের বেশি সময়ের যে পরিক্রমা প্রস্তুতি, সেটির ধারাবাহিকতা তারা আগামীকাল ভোটের আয়োজনটি করতে যাচ্ছে। যদি বলেন যে গত নির্বাচনগুলোর সঙ্গে যদি তুলনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে অনেকগুলো এক্সেপশনই আছে। এবার কিন্তু প্রার্থীর সংখ্যা যদি বলি, যে প্রার্থীর সংখ্যা কিন্তু গত বছর বা গত নির্বাচন যেটি হয়েছে 2019 সালে, সেটির তুলনায় অনেক বেশি প্রার্থী কিন্তু অংশগ্রহণ করছেন, এবং সেটার মধ্যে একটি রেকর্ড সংখ্যক নারী প্রার্থীও কিন্তু অংশগ্রহণ করছেন। আবার অন্যদিকে আরও কিছু বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার ইতিহাসে যুগান্তকারী কিছু পদক্ষেপ কিন্তু এই ডাকসু নির্বাচনে হয়েছে। যদি আমি সেটি বলতে যাই যে আসলে যারা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু ব্রেল পদ্ধতিতে ব্যালট ছাপানো হয়েছে। এটি শুধু ডাকসু ইলেকশন নয়, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার ইতিহাসেই কিন্তু একটি নতুন জিনিস, এবং দৃষ্টি প্রতিবন্ধী বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য এই যে উদ্যোগটি, এটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথম। এছাড়াও যদি আমি আরও কিছু এক্সেপশনের কথা বলতে চাই, প্রতিবারই কিন্তু আমরা সংঘাত সহিংসতা এই ছাত্র সংসদ নির্বাচনগুলোকে কেন্দ্র করে দেখতে পাই, কিন্তু এবার কিন্তু এই ধরনের কোনো ধরনের সংঘাত সহিংসতা জড়ায়নি যে ছাত্র সংগঠনগুলো, প্যানেলগুলো রয়েছে। হয়তো তারা অভিযোগ করেছেন একজন আরেকজনের বিরুদ্ধে, আনুষ্ঠানিক অভিযোগগুলো নির্বাচন কমিশনে দিয়েছেন, কিন্তু তারা যে শিষ্টাচার, রাজনীতির যে বড় সৌন্দর্য যেটি বিউটি অফ পলিটিক্স, সেটি কিন্তু তারা বজায় রেখেছেন, এবং কথা বলার ক্ষেত্রে তারা একজন আরেকজনকে যেভাবে দায়ী করেছেন বা অভিযোগ দিয়েছেন, কিন্তু প্রচারণা মাঝখানে যখন তাদের একজনের সঙ্গে আরেকজনের সাক্ষাৎ হয়েছে, ঠিক তারা কিন্তু সেই রাজনৈতিক শিষ্টাচারটি দেখিয়েছেন, বুকে টেনে নিয়েছেন। এবং এর থেকে কিন্তু শিক্ষার্থীরাও একটি মেসেজ পেয়েছে যে আসলে যারাই নির্বাচিত হন, যেই নির্বাচিত হন, তারা আসলে ক্যাম্পাসের যে পরিবেশ, যেটি শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি, একটি সুষ্ঠু পরিবেশ, সেটি তারা বজায় রাখতে আসলে সক্ষম হবেন, এমনটি কিন্তু প্রার্থীদের পাশাপাশি ভোটাররাও কিন্তু ধারণা করছে। তো নানা দিক মিলিয়ে আসলে এবারে নির্বাচনটি একটি অন্যরকম নির্বাচন হতে যাচ্ছে, এবং এটিকে কেন্দ্র করে যদি আরেকটি এক্সেপশন বলি, যে ভোটটার তো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কিন্তু জাতীয়ভাবে অর্থাৎ নানা শ্রেণী পেশার মানুষ, বাংলাদেশের প্রতিটি নাগরিকই কিন্তু এই নির্বাচনটি নিয়ে উন্মুখ হয়ে আছেন, এই নির্বাচনটির দিকে তাকিয়ে আছেন। তারা জাতীয় নির্বাচনের আগে এই ধরনের একটি বড় নির্বাচন, সেটিতে কিন্তু তারা অংশীজন না হলেও কিন্তু তারা সেটির আনন্দ বলেন, তাদের মধ্যে কিন্তু সেই উৎসবের আমেজ যেটি, সেটি কিন্তু শিক্ষার্থী ছাড়াও কিন্তু সাধারণ জনগণের মধ্যেও কিন্তু সেই ঢেউ কিন্তু লেগেছে, যদি বলতে যাই। শাকিব ভাই যেটি বলছিলেন সেই সূত্র ধরেই যদি মাসুদ আপনার কাছে জানতে চাই যে শাকিব ভাই বলছিলেন যে এবারে যুগান্তকারী একটি অংশের ভিতর ব্রেইল পদ্ধতির কথা বলছিলেন, তবে এই যে নারী শিক্ষার্থীদের বা নারী প্রার্থী বিশেষ করে আমরা জানি যে এবারে প্রায় 48%-এরও বেশি কিন্তু নারী ভোটার, এবং তাদের প্রার্থিতা, যদিও সেটি নিয়ে কিছুটা সমালোচনা হয়েছে যে আন্দোলনে এত নারী থাকলেও, নেতৃত্ব থাকলেও প্রার্থিতায় সে তুলনায় কম, তারপরেও যদি আমরা নাম্বার অফ দেখি তাহলে সেক্ষেত্রে প্রার্থী কিন্তু এবারে অনেকেই আছেন নারী। এই নারী প্রার্থীদের ব্যাপারে আপনার কাছে
কি মনে হয়েছে আসলে সেই স্টেরিওটাইপটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভাঙার কোনো সম্ভাবনা আপনার কাছে মনে হয়েছে কিনা, দেখতে পেয়েছেন কিনা যে নারী প্রার্থীদেরকেও আসলে একজন প্রার্থী হিসেবেই বিচার করার, নারী হিসেবে না করে? এটি তো একেবারেই স্পষ্ট যে গণ অভ্যুত্থান যেটি হয়েছে সেই গণ অভ্যুত্থানে যেই আইকনিক ছবিটি আমরা দেখি সেটি একটি নারীর, যেই ছবির মাধ্যমে পুরো জাতির মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে যে নারীদের এভাবে কেউ আঘাত করতে পারে। সেটি কিন্তু আসলে গণ অভ্যুত্থানের একটা টার্নিং পয়েন্ট ছিল এবং সেখান থেকে পরবর্তীতে যেভাবে সারা বাংলাদেশ থেকে এসেছে সে কিন্তু একটা নারী ছিল এবং সে যেহেতু আপনি ডাকসু নির্বাচনের কথা বলছেন সেই নারীও কিন্তু এবার প্রার্থী হয়েছে এবং সেই নারী যখন প্রার্থী হয়েছে আমরা দেখেছি বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে তাকে সম্মান জানিয়ে সরে গিয়েছে, কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়নি এবং তারও বিভিন্ন প্রতিদ্বন্দ্বী আছে। তার সাথেও আমি কিছুদিন আগে কথা বলেছিলাম, সে যেটি বলেছে যে তার বিভিন্ন জায়গায় যখন সে ভোট চেতে যাচ্ছে তার মধ্যেও একটি প্রতিযোগিতা যে পূর্ণ যে পরিবেশ সেই পরিবেশ তিনি ফেস করছে। তিনি যেভাবে জনপ্রিয় হয়েছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু তাকেও ফাইট করতে হচ্ছে। অর্থাৎ এবার নির্বাচনটি এই কারণেই আলাদা যে এবার নারীরা শুধু না, আপনি নারীর কথা বলেছেন, নারীরা শুধু না, যারা পুরুষ প্রার্থী হয়েছে তারাও নারীদেরকে অনেক বড় প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে তারা মনে করছেন। বিশেষ করে ভিপি পদের যেই প্রার্থী যারা আছেন যাদের কথা শুরু থেকে আলোচনায় এসেছে, 44-45 জন প্রার্থিতা করেছিল, তো এদের মধ্যে যেই কয়েকজন আলোচনায় এসেছে তার মধ্যে গুটি কয়েক নারী প্রার্থী এসেছে, যার মধ্যে উমামা ফাতেমা একজন। তার দিকে নিয়েও কিন্তু আমরা দেখেছি যে অন্যান্য যে স্বতন্ত্র প্রার্থী বা অন্যান্য যে ছাত্র সংগঠন সমর্থিত যেসব প্যানেলের প্রার্থীরা আছে তারাও কিন্তু তাকে নিয়ে বলেছে সে অনেক বড় প্রতিদ্বন্দ্বী হতে পারে এবং নারীদের হল বা ছেলেদের হল সব জায়গায় কিন্তু তাকে নিয়ে একটা আলোচনা আমরা শুনেছি শুরু থেকে। এরকম তনির কথা বললাম, উমার কথা বললাম, এরকম আরও অনেক প্রার্থী রয়েছে। যেমন আরেকটি প্রার্থী আলোচনায় এসেছিল কিছুদিন আগে, যিনি রিট করেছিলেন আদালতে, তিনিও কিন্তু আসলে একটা বিষয়কে সামনে এনেই রিট করেছেন। তিনি বিভিন্ন সময় দাবি জানিয়ে আসছিলেন যে স্বাধীনতা বিরোধীরা এখানে থাকবে কিনা, সেই বিষয়ে তিনি রিট করেছিলেন। পরবর্তীতে একটা ধোঁয়াশা তৈরি হলেও তাকে আবার আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তাকে সাইবার বুলিংয়ের মাধ্যমে তাকে হেনস্থা করার একটা চেষ্টা করেছে। তারপরে আমরা দেখলাম যে নারীদের প্রতি কেউ আঘাত হানলে শিক্ষার্থীরা যে সকল স্টেক হোল্ডাররা যে সামনে এগিয়ে আসে এবং তার পক্ষে দাঁড়ায় এবং সেই আন্দোলনে আমরা দেখেছি প্রত্যেকটা প্যানেলের পক্ষ থেকে আন্দোলন করা হয়েছে এবং সেই প্রার্থীর পক্ষে দাঁড়িয়েছে এবং পরবর্তীতে সেই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে। তার বিরুদ্ধে আরও দুটি তদন্ত কমিটি এখনও তদন্ত করছে, হয়তো বা সামনে আরও বড় ব্যবস্থা হতে পারত। এই যে নারী প্রার্থী যারা আছে তাদের শিক্ষার্থীরা যেভাবে গ্রহণ করার বিষয়টা আছে এবং এটা আসলে প্রার্থীরাই যেহেতু দাঁড়িয়েছে, শিক্ষার্থীরাই আসলে সামনে চিন্তা করবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে নারীরা সবসময় ভূমিকা রেখেছে, তো যেই প্রার্থীরাই নারীরা দাঁড়িয়েছে এই তো শুরু হলো। আগে তো আমরা আরও কম সংখ্যক দেখেছি, যেহেতু নতুন বাংলাদেশ, নতুনভাবে ডাকসু নির্বাচন এবং নতুন প্রেক্ষিতে ডাকসু নির্বাচন, এই প্রেক্ষিতে যেহেতু নারীর সংখ্যা বেড়েছে, যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা জয়ী হলে তারা অবশ্যই নিশ্চয়ই সামনে নারীদের আরও এগিয়ে আনার জন্য নিশ্চয়ই চেষ্টা করবেন। সেরকম হয়তো আমরা দেখার অপেক্ষায় আছি আসলে। মাসুদ যেটি বলছিল আসলে নারী প্রার্থিতার কথা, প্লাস এই যে সারা দেশের কথাই ইনফ্যাক্ট উঠে এসেছে, প্রশাসনের বিষয়টা যদি আমরা একটু সাকিব ভাই আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা এইবারে দেখেছি সম্ভবত আপনি যেটি বললেন যে অভিযোগ দায়ের করেছে প্রার্থীরা, কোনো ধরনের সহিংসতায় জড়ায়নি, সেই জায়গাটা থেকে প্রশাসন এই অভিযোগগুলো যারা তারা তো পেয়েছে তাদের এটি পর্যালোচনা করবার কথা আমরা শুনেছি, বা প্রতিদিনের ব্রিফিং কিন্তু আমরা শুনেছি যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, এগুলো নিয়ে কাজ করছে, কিন্তু বাস্তবতা কি আসলে ভিন্ন কথা বলে কিনা, বা কতগুলো অভিযোগের আসলে সত্যিই কোনো তারা নিষ্পত্তি করতে পেরেছে, আপনার কাছে কি মনে হয়েছে? জেবলিন, আপনি দেখুন প্রথম দিকে কিন্তু অভিযোগগুলো মনিটরিং করার জন্য, অর্থাৎ কোথাও আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা সে বিষয়টি মনিটর করার জন্য কোনো ধরনের ব্যবস্থা ছিল না। পরবর্তীতে আসলে টাস্ক ফোর্সের কাছে যে অভিযোগগুলো গিয়েছে, কতগুলো অভিযোগ যাওয়ার পর কিন্তু এই টাস্ক ফোর্সটি গঠিত হয়েছে এবং পরবর্তীতে শিক্ষার্থী পাশাপাশি প্রার্থী যারা আচরণবিধি লঙ্ঘন করেছেন তাদেরকে কিন্তু আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছে, তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ইভেন অনেকের যে ভোটার নাম্বার আছে বা তার যে প্রার্থিতা আছে, তার যে ভোটার আছে, সেটিও বাতিল হবে, এই ধরনের আসলে কথা বলে বা এই ধরনের চিঠি পাঠিয়েও কিন্তু তাকে সতর্ক করা হয়েছে। তবে সবচেয়ে আশার বিষয় যেটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রার্থী হন, ভোটার হন, তারা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সচেতন শিক্ষার্থী। সেই ক্ষেত্রে কিন্তু তারা যদিও এখনও ঠিক পরিণত বয়সে যাননি, তারপরেও কিন্তু তারা কিন্তু পেশাদারিত্বের প্রমাণ দিয়েছেন। তারা আইন, আচরণবিধি, এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে নীতিমালা সেগুলোর প্রতি কিন্তু তারা শ্রদ্ধা দেখিয়েছেন এবং আচরণবিধি লঙ্ঘনের
ধরনের যে অভিযোগগুলো ছিল সেগুলো থেকে তারা দ্রুত সরে আসার যে চেষ্টা সেটা কিন্তু আমরা তাদের মধ্যে দেখেছি। হয়তো সবাই ঠিকঠাক আচরণবিধি মানতে পারেনি, কিন্তু অভিযোগ হওয়ার পর প্রশাসন থেকে সতর্ক করার পর তাদের যে সচেতন হওয়া এবং তাদের যে ভুলটা থেকে সরে আসার যে উদ্যোগটা, মানে সংশোধনের জায়গাটা আপনি দেখেছেন, এটি আপনি বলছেন ইতিবাচক হিসেবে। একই কথা যদি আমি আপনার কাছে জানতে চাই মাসুদ, সেটি হচ্ছে যে এই যে আচরণবিধি তো এখন মানে শেষ নয়, তবে প্রচারণার আচরণবিধি শেষ, কালকে ভোট গ্রহণ। এই মুহূর্তে আপনার কাছে কি মনে হয়েছে যে ভোটের এখন পর্যন্ত ভোটের যে পরিবেশ বা আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেটি আপনার কাছে মাসুদ কি মনে হয়েছে? আপনি আজকে ডিএমপি কমিশন সংবাদ সম্মেলন করেছে, এর আগে কিন্তু আমরা আসলে জানিনি যে কতদিন ধরে আসলে নিরাপত্তা প্ল্যান তারা করছে। ডিএমপি কমিশন আজকে যেটি জানালেন যে তারা 1 সপ্তাহ এবং কি 15 দিন আগে থেকেই তারা এটা মনিটরিং করছিল এবং 1 সপ্তাহ ধরে তারা নিয়মিত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে নিয়মিত বসেছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রত্যেকটা প্রার্থী প্রত্যেকটি হলে তারা তথ্য সংগ্রহ করেছে। তারা দেখেছে যে তারা নিরাপত্তা যে শঙ্কা সেটি তারা অ্যানালাইসিস করেছে এবং করার পরে তাদের যেটা মনে হয়েছে যে এখন পর্যন্ত তেমন কোনো শঙ্কা নেই। তবে ডাকসু নির্বাচন অনেকদিন পরে হলো এবং একটি নতুন প্রেক্ষাপটে হলো। এই জায়গায় এসে এরকম একটি নির্বাচন হতে যাওয়া, যেখানে একটা ঘটনা ঘটেনি যেখানে মনে হয়েছে যে কোনো ধরনের পরিবেশ বিঘ্নিত হতে পারে, এরকম একটা নির্বাচন এর আগে কখনো হয়েছে বলে আমার মনে হয় না। আমি যতগুলো নির্বাচন কভার করেছি 10-15 বছর ধরে, কোথাও এরকম দেখিনি যে একটা নির্বাচনে কোথাও কোনো প্রার্থীর সাথে কোনো প্রার্থীর সমর্থকের সাথে কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের মারামারি, কোনো ধরনের হাতাহাতি ছাড়া একেবারে সুষ্ঠুভাবে এরকমভাবে ভোটের আগ মুহূর্ত পর্যন্ত এসে আমরা কথা বলছি। ভোটের পরিবেশ হয়তো বা কালকে বলা যাবে, কিন্তু এর আগ পর্যন্ত এরকম সুষ্ঠুভাবে কোথাও হয়েছে বলে কেউ এখন পর্যন্ত সেটা বলতে পারবে না। সেক্ষেত্রে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে বা যারা প্রশাসন আছে, প্রশাসনকে সকল প্রার্থী গালি দিলেও এই জায়গাটিতে কিন্তু তাদেরকে ক্রেডিট দিতেই হবে যে তারা তাদের যেই দায়িত্ব ছিল সেই দায়িত্বটা তারা সঠিকভাবে পালন করেছে এবং যারা প্রার্থী আছে এবং শিক্ষার্থী আছে তারাও তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে, যে কারণেই কিন্তু আজকে এরকম একটি পরিবেশ এসে দাঁড়িয়েছে। সেই জায়গায় এসে আইন শৃঙ্খলা বাহিনী যেটি বলেছে যে একেবারে তারা চুলচেরা বিশ্লেষণ করেছে, 8টি প্রবেশপথে তারা চেকপোস্ট বসিয়েছে, তাদের সাদা পোশাকে তাদের কর্মীরা আছে, এছাড়াও গোয়েন্দা পুলিশ আছে, এছাড়া র্যাব থাকবে, কোস্টগার্ড থাকবে, সোয়াট থাকবে, বোম ডিসপোজাল ইউনিট থাকবে। তো নানাভাবেই তারা আসলে এটাকে সিকিউর করে রেখেছে। তবে যে কোনো বিশৃঙ্খলা তো যে কোনো সময় ঘটতে পারে, সেই আশঙ্কা আমরা না করে আমরা চাই যে এতদিন ধরে তফসিল ঘোষণার পরে যেহেতু সুষ্ঠুভাবে কোনো একটি সিঙ্গেল ঘটনা না ঘটে এখন পর্যন্ত যে পরিবেশ বজায় আছে, আমরাও আশা করব শিক্ষার্থীরা প্রার্থীরা সেই পরিবেশ বজায় রেখেই আগামীকাল ভোট দিবে। অবশ্যই শাকির ভাই, আমরা যদি একটু আপনার কাছে জানতে চাই সেই একই বিষয়ে, এই যে রাজনৈতিক সৌন্দর্যের কথা আমরা বারবার বলছি, সেটি সম্ভবত মাসুদও বলছিলেন যে এই শিক্ষার্থীরা বা এই প্রার্থীরা এখনো পর্যন্ত যে ধরনের আচরণ তারা দেখিয়েছে বা যখন তারা সামনাসামনি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে একে অপরকে বিভিন্নভাবে স্বাভাবিক ঘায়েল করার একটা প্রবণতা থাকবেই, সেই প্রতিদ্বন্দ্বিতা থাকবে সুস্থভাবে। তবে যখন তারা সামনাসামনি ব্যক্তি পর্যায়ে দেখা হয়েছে বা প্রচারণা করবার সময় লিফলেট বিলি করছে দেখা হয়েছে, যে বুকে টেনে নেয়া একটা পরমত সহিষ্ণুতার যে বিষয়টি, যেটি আমাদের এই বাংলাদেশের জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে আমরা খুবই বিরল একটি ঘটনা বলেই জানি, সেটি আসলে আপনার কাছে কতটা, মানে আপনি কতটা আশাবাদী এটার ব্যাপারে? জেভলিন, দেখুন যে আপনি যেটি বললেন যে তাদের মধ্যে পরমত সহিষ্ণুতার যে বিষয়টি, সেটা কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষার বড় একটি অংশ কিন্তু পরমত সহিষ্ণুতা। সেটি আমরা কয়েক বছর ধরেই কিন্তু দেখতে পেয়েছি। শিক্ষাঙ্গনগুলোতে ভিন্ন মতের প্রতি এক ধরনের সহিষ্ণুতা ছিল না, অর্থাৎ ভিন্ন মতের যারা তারা হয়তো ক্যাম্পাসে ঢুকতেই পারতেন না বা তাদের জীবন সংখ্যায় ছিল, তাদের শিক্ষা জীবন তারা শেষ করতে পারেননি। 5ই আগস্ট পরবর্তী সময়ে রাজনীতির ধারা যেমন পরিবর্তন হয়েছে, তেমন যারা রাজনীতিতে অংশগ্রহণ করেন তাদেরও মন মানসিকতার কিন্তু পুরোপুরি পরিবর্তন না হলেও কিন্তু পরিবর্তনের হাওয়া লেগেছে। এবং আমি বলতে চাই যে নির্বাচন কেন্দ্রিক যদি সেই পরিবর্তনটি আমি ধরতে চাই, আমি মনে করি যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করেই বা ডাকসু নির্বাচনের শুরু থেকেই কিন্তু সেই পরিবর্তনের বিষয়টি কিন্তু আমাদের সামনে আসছে। এবং ডাকসুকে বলা হয় মিনি পার্লামেন্ট। আমি মনে করি যে এখানে যদি আসলে এই আজকে যারা ছাত্র রাজনীতি করছেন তারা যদি পরমত সহিষ্ণুতার যে পরিচয়টি তারা দিয়েছেন সেটি যদি তারা ধরে রাখতে পারেন, এবং তারাই তো কোনোদিন হয়তো জাতীয় নেতা হবেন, জাতীয় রাজনীতিতে অবদান রাখবেন, বিভিন্ন দল পরিচালনা করবেন,
তখন আমার মনে হয় যে এই ডাকসুর এই ফ্লোটি যখন জাতীয় রাজনীতিতে যাবে বা অন্যান্য ছাত্র সংসদ অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে যারা ছাত্র সংসদে নির্বাচিত হবেন তাদের পরমত সহিষ্ণুতার যে নজিরটি সেটি ছাত্র রাজনীতির পাশাপাশি যখন জাতীয় রাজনীতিতে ইনক্লুড হবে তখন আমার মনে হয় যে জাতীয় রাজনীতির যে আমরা যে সিনারিওটা দেখতে পাই যেটা নিয়ে আমরা হতাশ যে আসলে আমাদের ভবিষ্যৎ কি হবে, দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি, যেটা নিয়ে আমাদের মধ্যে খুব টেনশন কাজ করে, সেই জায়গাটি হয়তো আমরা একটা বড় পরিবর্তন দেখতে পাবো। পাশাপাশি আপনি আরও একটি বিষয় বলছিলেন যে এবার আসলে কি এক্সেপশনাল আমরা দেখলাম, সেই জায়গাটিতে যদি আমি একটু অ্যাড করতে চাই যে আমরা প্রতিবারই কিন্তু দেখতাম যে হলগুলোতে ভোট কেন্দ্র স্থাপন করা হয় এবং এটি নিয়ে কিন্তু অভিযোগ ছিল যে যে সংগঠন শক্তিশালী থাকে বা যাদের মাসেল পাওয়ার থাকে তারা সাধারণত নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেন, তারা তাদের ম্যান পাওয়ার দিয়ে তাদের সমর্থক দিয়ে কৃত্রিম লাইন তৈরি করে ভোট বাক্সের মধ্যে আগে থেকে ভোট ঢুকিয়ে বা ব্যালট পেপার ঢুকিয়ে সেই কাজটি তারা করার চেষ্টা করেন। সেই জিনিসটি যেন না হয়, এবার কিন্তু প্রতিটি ভোট কেন্দ্রই হলে কিন্তু নেই, বিভিন্ন একাডেমিক বিল্ডিংয়ে আনা হয়েছে, শারীরিক শিক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে, টিএসের মতো জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, ক্লাবে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং এই জায়গাটিও কিন্তু এবার একটি বড় ধরনের পরিবর্তন। পাশাপাশি সাধারণত যে পরিমাণ বুথ থাকে এবার কিন্তু অনেক বেশি সংখ্যক বুথের ব্যবস্থা রাখা হয়েছে, 810টির মতো বুথের ব্যবস্থা রাখা হয়েছে এবং সংখ্যাও যদি বলতে যাই, আমি একটু আপনাকে যদি বলতে যাই যে এবার কিন্তু রেকর্ড সংখ্যক প্রার্থী ডাকসুতে অংশগ্রহণ করছেন, সেই 4 শতাধিক প্রার্থী অংশগ্রহণ করছেন এবং হল সংসদে 1000-এরও বেশি প্রার্থী অংশগ্রহণ করছেন। সুতরাং সব মিলিয়ে এবারের নির্বাচনটি যতটা নতুন আমেজে এসেছে, পাশাপাশি ততটাই কিন্তু পরিবর্তন নিয়ে সবাই আশাবাদী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গাটি বলছিলেন মাসুদ যে তারা আন্তরিকতা দিয়ে চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকেও উপাচার্য পাশাপাশি চিফ রিটার্নিং অফিসার ওনারা গণমাধ্যমকে ব্রিফিং করেছেন, ওনারা বলেছেন যে তাদের যে 11 থেকে 12 মাসের যে চেষ্টা ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে, সেই প্রাণান্তকর চেষ্টায় তারা একটি মডেল ডাকসু উপহার দিতে চান, একটি মডেল নির্বাচন উপহার দিতে চান, যেটি শুধু ছাত্র সংসদ নয়, জাতীয় রাজনীতির যে নির্বাচনগুলো সেই নির্বাচনগুলোর ধারা পরিবর্তনের জন্য একটি বড় মেসেজ হবে এমনটি কিন্তু তারা করতে চান। শাকির যেটি বলছিলেন, এই যে নির্বাচনের কেন্দ্র নিয়ে কিন্তু আমরা দেখছি যে এটি একটি নিঃসন্দেহে বড় পরিবর্তন, যে হল থেকে বিভিন্ন যে ভবনগুলো আছে বা একাডেমিক যে স্থাপনাগুলো আছে সেখানে স্থানান্তর করা হয়েছে কেন্দ্র। এই প্রসঙ্গেই যদি একটু বলি যে শিক্ষার্থীদের কিন্তু আবার কিছু অভিযোগও ছিল যে এই কেন্দ্রগুলোতে যেভাবে হলের ডিস্ট্রিবিউশন হয়েছে সেটি নিয়ে তাদের একটা আপত্তি ছিল, বা তারা কিন্তু বিশেষ করে গতকালকে যদি আমরা একটু বাকছাস প্যানেলের কথাটাই বলি, যে তারা কিন্তু অভিযোগ করেছেন যে এমনভাবে আসলে এই প্ল্যানিংটা করা হয়েছে কেন্দ্রের যে শিক্ষার্থীরা বা ভোটাররা তারা অনেকে হয়তো বা নিরুৎসাহিত বোধ করবেন, দূরত্ব বেশি, এইরকম এভাবে কাউকে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করেছে কিনা এমন কিন্তু প্রশ্ন তারা তুলেছেন প্রশাসনের বিরুদ্ধে। আপনার কাছে কি মনে হয়েছে আসলে যে তাদের এই অভিযোগের কতটুকু আসলে গ্রাউন্ড আছে? অভিযোগ তো আসলে প্রার্থীরা করবেই, প্রার্থীরা যে সকল অভিযোগ করার জন্যই বলে বা সকল অভিযোগই সত্য এরকমও না, তারা অনেক ক্ষেত্রে নিজেদের রাজনৈতিক স্ট্যান্ড বজায় রাখার জন্য আমরা দেখেছি অনেক বক্তব্য তারা দিয়েছে। তবে আমাদের যেটি মাঠ পর্যায়ে চলাফেরা করে বা সংবাদ সংগ্রহ করে যেটি আমরা বুঝতে পেরেছি যে যারা প্রার্থী ছিল বা যারা বিভিন্ন ছাত্র সংগঠন থেকে বিভিন্ন মিটিংয়ে ডাকসুর অংশগ্রহণ করেছিল তাদের সাথে কথা বলেই কিন্তু এই কেন্দ্রগুলো দেওয়া হয়েছে। প্রথম শুরুর দিকে হয়তো বা অনেকের মনে হয়েছে যে এই কেন্দ্রগুলো এখানে দিলেই ভালো হবে, পরবর্তীতে নানা বিষয় বিবেচনা করে তারা বলেছে। তবে শেষ মুহূর্তে এসে তারা বুথের সংখ্যা কিন্তু বাড়িয়েছে, যেটি তাদের অভিযোগ ছিল যে এই কয়টি কেন্দ্রের ভেতরে প্রথমে কিন্তু 500 কেন্দ্রের কথা বলা হয়েছিল, 510টি, পরে আমরা দেখেছি সেখান থেকে 710, এরপর 810। অর্থাৎ এটি কিন্তু প্রার্থীদের চাহিদার ভিত্তিতেই হয়েছে। প্রার্থীরা যদি নাই চাইতো যে এই কেন্দ্রের মধ্যেই বুথ না বাড়িয়ে তারা নির্বাচন করবে, তাহলে কিন্তু প্রার্থীরা আরও বেশি দাবি দেওয়া তাদের সামনে আনতো। তো যেই জায়গাটি করা হয়েছে শিক্ষার্থীরা যাতে সুবিধা হয় সেটি চিন্তা করেই কিন্তু হয়েছে এবং সেটির জন্য যেটি করা হয়েছে যে যাতে শিক্ষার্থীরা, যেটি একটু দূরে মনে হচ্ছে হল, বিশেষ করে মেয়েদের কিছু হল রয়েছে, তো ফজিলাতুন্নেসা, মৈত্রী, এই হলের ছাত্ররা যেহেতু এইদিকে এসে ভোট দেবে, তো তারা যাতে সঠিক সময় আসতে পারে সেজন্য বাসের ব্যবস্থা, পর্যাপ্ত বাসের ব্যবস্থা আমরা দেখেছি এবারে আসলে করেছে। সেই প্রসঙ্গে যদি আরেকবার শাকির ভাইয়ের কাছে আসি, শাকির ভাই, এই যে নির্বাচনের আগে একটু জানতে চাই যে আমরা বিভিন্ন গণমাধ্যমেই প্রকাশিত হয়েছে বিভিন্ন সংস্থার জরিপ, বিভিন্ন পরিসংখ্যান, কে সেখানে এগিয়ে থাকছে এমন একাধিক আমরা রিপোর্ট দেখেছি এবং সেই রিপোর্টগুলোতে কোনোটাতে এক এক
রিপোর্টে এক একজন প্রার্থীকে আমরা দেখেছি আসলে তারা গ্রাউন্ড ব্রেকিং বা গ্রাউন্ড স্লাইডিং যেটি আমরাকে বলি ভূমিধস বিজয়, এই ধরনের বিভিন্ন চটকদার লাইন আমরা কিন্তু সেখানে দেখেছি। এই রিপোর্টগুলো নিয়ে আসলে আপনার কাছে কি মনে হয়েছে, কেননা মাঠে আপনি থেকেছেন কিংবা মাসুদ ভাই থেকেছে, তার কাছেও এটি আসবো। এই যে মাঠের যে চিত্র সেটির সঙ্গে রিপোর্ট কি আসলে রেপ্লিকেট করে নাকি এখানে একটা ফারাক রয়েছে? একই সঙ্গে ফেসবুকেও আমরা দেখি যে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা বা ঠিক প্রোপাগান্ডা বলতে চাই না, এটিকে আমরা বলবো প্রচারণা। সেই প্রচারণার কথা বলা হচ্ছে যে অমুক এগিয়ে গেছেন, তমুক জয় পেয়ে গেছেন, শুধুমাত্র ভোটটার অপেক্ষা। হ্যাঁ, আবার অনেকে বলছেন যে না, ব্যালট বিপ্লব আসলে ভিন্ন কথা। আসলে আপনার কাছে কি মনে হয়েছে এই ফেসবুক কিংবা রিপোর্টের যেই ফলাফল বা চিত্র সেটি বাস্তবতার সাথে এক নাকি অনেকটাই পার্থক্য আপনারা দেখেছেন? যদি একটু বলতে যাই, প্রথমে সোশ্যাল মিডিয়ার জায়গাটিতে আসি। সোশ্যাল মিডিয়াতে আসলে ভোট দেওয়ার যে বিষয়টি, সেগুলো পোলিং যে জায়গাগুলোতে হয়েছে, অনেকগুলো গ্রুপেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাইরেও অনেকে ভোট দিয়েছেন। তো আবেগের জায়গা থেকে অনেকে দিয়েছেন, বা অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন, ভোটার নন, বা এই বয়সের নন, বা প্রার্থীরা যেভাবে ভাবছেন তারা সেভাবে ভাবেন না, বা ভোটাররা যেভাবে ভাবছেন সেভাবে ভাবেন না, তারাও কিন্তু ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। অনেকগুলো সোশ্যাল মিডিয়া গ্রুপের বাইরে, যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গ্রুপগুলোর বাইরে যে ভোটিংগুলো হয়েছে বা পোলিংগুলো হয়েছে, সুতরাং সেই জায়গা থেকে অনলাইনে কোন প্রার্থী এগিয়ে গেলেন, কোন প্রার্থী পিছিয়ে গেলেন, কোন প্রার্থীর ভূমিধস জয় হলো, সেটা আমার কাছে মনে হয় খুব বেশি কিছু ম্যাটার করে না। আর পাশাপাশি যদি জরিপের জায়গাটিতে বলতে চাই, আপনি যেমনটি বলছিলেন যে শুরু থেকে আমরা মাঠে ছিলাম, তো মাঠের বাস্তবতা এবং জরিপের বাস্তবতা আমার কাছে টোটালি ভিন্ন মনে হয়েছে। কারণ হচ্ছে কি, মাঠের যখন আমরা দেখেছি যে আসলে যারা নিজেরা প্রার্থী হয়েছেন বা যারা শিক্ষার্থী আমাদের সঙ্গে কথা বলছেন, কি ধরনের প্রার্থীকে ভোট দেবেন তারা শেয়ার করছেন, ঠিক প্রার্থীরাও যখন নিজেদের অবস্থান সম্পর্কে জানতে পারছেন না, তখনও কিন্তু নানা জরিপের মাধ্যমে তাদেরকে একটি অবস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, হয় তাকে তুলে দেওয়া হচ্ছে বা কখনো নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং এটি খুব একটি গ্রহণযোগ্য না। আরেকটি জায়গাতে যদি আসতে যাই, যে রিসার্চগুলো যেভাবে হয় বা সার্ভেগুলো, জরিপগুলো যেভাবে হয়, সেক্ষেত্রে বড় একটা বিষয় হচ্ছে স্যাম্পলিং। এখানে আমি কতটা স্যাম্পলিং করলাম, তো আমি 2 থেকে 3টা রিপোর্ট দেখার সুযোগ হয়েছিল। সেখানে আমি দেখেছি 900+ ভোটারের অপিনিয়ন নেওয়া হয়েছে। যেখানে 40,000 ভোটার, সেখানে 900+ ভোটারের অপিনিয়ন নিয়ে যদি একটি সার্ভে করা হয়, সেই সার্ভের গ্রহণযোগ্যতা কতটুকু আসলে যারা গবেষক তারাই বলতে পারবেন, বা সেটি নিয়ে আসলে এক ধরনের কথা বলার বা প্রশ্ন করার জায়গা কিন্তু অনেকটা থেকেই যায়। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে মাঠের বাস্তবতা, সোশ্যাল মিডিয়ার বাস্তবতা এবং হচ্ছে জরিপের যে বাস্তবতা, সেটা কিন্তু টোটালি ভিন্ন। ঠিক এই প্রশ্নেরই একটা সম্পূরক উত্তর মাসুদ আপনার কাছে জানতে চাওয়া, সেটি হচ্ছে এই যে জরিপগুলো করা হয়, শাকিব ভাই বলছিলেন যে স্যাম্পলিং, আমরা গবেষণার সঙ্গে বা গবেষণার পদ্ধতি বিষয়ে যারা পড়াশোনা করেছে তারা এটা কিন্তু খুব ভালো করেই জানে যে এই স্যাম্পলিংয়ের ক্ষেত্রে কতগুলো পদ্ধতি রয়েছে। দৈব চয়নকে আমরা সবচেয়ে বেশি বলি যে মানে একটা সম্ভাবনাটা বেশি থাকে সঠিক হওয়ার সেই গবেষণার। তো এই যে স্যাম্পলিং যারা করেছেন তারা এমনও তো হতে পারে, বা এটা আপনার কাছে মনে হয় কি না যে সেই প্রার্থীদেরকে কিছুটা বুস্ট আপ করার জন্য বা একটা মেসেজ দেওয়ার জন্য, মাঠটাকে তাদের পক্ষে নেওয়ার জন্য, যে লুক উই আর গোয়িং অ্যাহেড, এইরকম একটা অ্যাটমসফিয়ার তৈরি করার জন্য কি এই কিছুটা প্রভাবিত করেই এই জরিপগুলো করা হয়ে থাকে কি না? আসলে প্রভাবিত করা বা না করা, এটা আসলে আপনি জরিপের ফলাফল দেখলে বুঝবেন। কারণ একটি জরিপে আপনি বলছেন যে 600 জনের উপরে আমি চালিয়েছি, আরেকটি জরিপে আমরা দেখলাম সেখানে বলা হচ্ছে 900 জনের উপরে, আরেকটি জরিপে আমরা দেখেছি সেখানেও 600+ তারা করেছে। তো 3টি জরিপে আমাদের সামনে এখন পর্যন্ত এসেছে। তো 3টি জরিপে কোনোটাতে দেখা যাচ্ছে যে কোনো একটি, যেই ছাত্র সংগঠনের একটা জরিপে বেশি, অন্য আরেকটি জরিপে দেখা যাচ্ছে একেবারেই তলানিতে। মানে এক জায়গায় দেখা যাচ্ছে 40%, আরেক জায়গায় দেখা যাচ্ছে 9%। আর এই যে এই 3টি পার্থক্য করলেই আপনি বুঝতে পারবেন যে আসলে যে প্রার্থীটি এক জরিপে 46% ভোট পেতে পারে, সেই প্রার্থীটিতে অন্য আরেকটি জরিপে কখনোই 9% ভোট পেতে পারে না। তো তখনই কিন্তু আসলে বিষয়টা পরিষ্কার হয় যে আসলে এই জরিপগুলো আসলে কীভাবে করা হচ্ছে। আর যেই ধরনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন এবার হতে যাচ্ছে, আমরা মাঠ পর্যায়ে যেটি দেখেছি, বিশেষ করে এখন পর্যন্ত কেউ দাবি নিয়ে বলতে পারবে না কেউ একচ্ছত্রভাবে এগিয়ে আছে, এরকম আমাদের মনে হয়নি আমাদের মাঠ পর্যায়ে চলাফেরা করে। কারণ সবার মধ্যেই সংখ্যা কাজ করেছে, কারণ এখানে অনেক প্রার্থী জনপ্রিয়তা পেয়েছে, কারণ সবাই জুলাই স্পিরিটকে কাজে লাগিয়েছে, এবং এই জুলাই স্পিরিটের কারণেই অনেক প্রার্থী সকলের মাঝে জনপ্রিয়তা পেয়েছে। যে কারণে এইবারের নির্বাচনে কোনো একক প্রার্থী যদি কোথাও দাঁড়িয়ে বলে বা কোনো জরিপ দেখিয়ে বলে যে সে আগে এগিয়ে গিয়েছে, মাঠ পর্যায়ে এরকম মনে হয়নি।
আমাদের যেরকম ধারণা যেই পার্থক্যটি এবার হতে যাচ্ছে একজন আরেকজনের সাথে ভোটে যে পার্থক্যে যে জয় লাভ করবে, জরিপে যতজনকে নেওয়া হয়েছে এর চেয়ে বেশি ভোটে হয়তো বা তারা এগিয়ে থাকতে পারে, দুইজনের মধ্যে ভোটের ব্যবধান হতে পারে। তো তাহলে যদি এরকমই ব্যবধান হয়ে কেউ জিতে, তাহলে সেক্ষেত্রে ওই কয়জন ভোটারদের নিয়ে এই জরিপ কতটুকু বা গ্রহণযোগ্য হতে পারে। সো এরকম জরিপ অনেকেই করতে পারে, এটা কারো পক্ষে গেলে কেউ সেটাকে স্বাগত জানায়, কারো বিপক্ষে গেলে সেটাকে তারা প্রতিবাদ জানায়, তো প্রত্যাখ্যান করছে। এটাতে তারা আসলে যারা ফেসবুকে আছে তারা হয়তো এটা মনে করবে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী এটিকে কোনোভাবে আমলে নিবে বলে আমার মনে হয় না। আমিও কয়েকজনের সাথে কথা বলেছিলাম বক্তব্য নেওয়ার জন্য, যে জরিপকে তারা কিভাবে দেখছে। তারা বলেছে তাদেরকে আসলে এসব ম্যাটার করে না, তাদের কাছে ওইটাই ম্যাটার করে যে কে আসলে তাদের জন্য কাজ করতে পারবে। ডাকসুর মতো এই বাস্তবতায় এসে এই নেতৃত্বে যারা বিজয়ী হবে তারা কতটুকু তার জন্য করতে পারবে সেটিতেই কিন্তু তারা বেশি গুরুত্ব দিচ্ছে। এবং আমরা দেখেছি এই নির্বাচনে প্রার্থীদের যে শুধুমাত্র জুলাই স্পিড এরকম না, বেশ কিছু প্রার্থী কিছু ইনোভেটিভ ব্যালট বা ইনোভেটিভ আইডিয়া, ইনোভেটিভ ইস্তেহার সামনে এনেছে। এগুলোও কিন্তু অনেক প্রার্থীকে অনেক প্রার্থী তাদের শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পেরেছে, ভোটারদের কাছে, যে আমি এভাবে আমাকে হাইলাইট করেছে, বা এটাও কিন্তু অনেকে পজিটিভভাবে নিয়েছে। তো নানান সমীকরণ কিন্তু এখন এই আগের রাতে এসে আমরা আলোচনা করছি, নানান সমীকরণ কিন্তু আমরা এই তফসিল ঘোষণার পর থেকে দেখেছি। সো এখানে এসে যে এরকম কেউ জরিপ নিয়ে এসে বলবে যে এটা এতজন অমুক প্রার্থী বিজয়ী হয়েছে বা অমুক প্রার্থী এগিয়ে আছে, এটা আসলে আমার মনে হয় না মাঠ পর্যায়ে থেকে আমার এরকম মনে হয়েছে, বা অন্য আরও যারা সংবাদকর্মী কাজ করেছে মাঠে তাদের কারোর কাছে এরকম মনে হয়েছে বলে আমার মনে হয় না। মাসুদ, আপনার কাছে আর একটা বিষয় জানতে চাও, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি এই বিশ্ববিদ্যালয়ের একজন অ্যালামনাই, সেই জায়গা থেকে যদি একটু কোয়েশ্চেন করি, সেটি হচ্ছে যে আপনার ছাত্র জীবনের সময় আসলে ডাকসু নির্বাচনে ভোট প্রদান করতে পারেননি, সেই আক্ষেপটা কি এইবারে এই যে নির্বাচনের কাভার করছেন সেটাতে কিছুটা ঘুচলো? আসলে আমরা তো যারা সংবাদকর্মী তারা আমরা অনেক সময় জাতীয় নির্বাচনও কভার করেছি, বেশ কিছু জাতীয় নির্বাচন, সেখানেও কিন্তু আসলে আমাদের দায়িত্বের খাতিরে আমরা ভোট দিতে পারিনি। 2019 সালে এরকম হয়েছে যে আমরা তখন ভোটার ছিলাম না, কিন্তু আমাদেরও মধ্যে অনেক দিনের পরে একটা ভোট দেয়া, কিন্তু ওরকম পরিস্থিতি আসলে সাংবাদিকদের হয়ে ওঠে না যে সে গিয়ে আবার তার দায়িত্ব পালন করার পর ভোট দিতে পারবে। তবে আমি যেটা বলতে চাই, আমি 2012 সালে ক্যাম্পাসে এসেছি এবং আসার পরেই যেই প্রথম আন্দোলনটি আমি করেছি সেটি ডাকসু নিয়ে, এবং আমরা সেই 2012 সাল থেকে আমি যতদিন ক্যাম্পাসে ছিলাম ডাকসু যাতে আয়োজন হয়, শিক্ষার্থীদের পক্ষে যাতে ডাকসুর প্রতিনিধিরা কাজ করতে পারে, সেটি নিয়ে কিন্তু আমরা স্টুডেন্ট থাকা অবস্থায় একজন অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করার চেষ্টা করেছি। এরপরে যখন আমরা সাংবাদিকতায় এসেছি তখনও কিন্তু আমরা চেষ্টা করেছি যে ডাকসু নিয়ে বিভিন্ন প্রতিবেদন করা। আমার আরেক সহকর্মী শাকির আহমেদ চিনি কিন্তু অনেক রিপোর্ট করেছে যার ডাকসু কিভাবে হতে পারে বা কোথায় অন্তরায়, এই বিষয়ে কিন্তু আমরা কাজ করেছি। অর্থাৎ যেই জায়গাতে আমরা থেকেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অ্যালামনাই হিসেবে আমরা কিন্তু সবসময় চেয়েছি যে ডাকসু নির্বাচনটা ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত হোক এবং ডাকসু নির্বাচনটা নিয়মিত হোক। তাহলে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে, একজন অ্যালামনাই হিসেবে এবং যারা শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে এরকমই আশা আমার মনে হয় যে তাদেরও আছে, যে ডাকসু নির্বাচনটা হলে অন্তত পক্ষে শিক্ষার্থীদের পক্ষ হয়ে কেউ বলার থাকবে এবং শিক্ষার্থীদের মধ্যে সেই যে উৎসবমুখর আমেজ, যে তারা শুধুমাত্র এখানে শিক্ষা নিতেই আসেনি, এখানে তারা প্রতিনিধিত্ব করতে এসেছে, কারোর জন্য কিছু করার জন্য এসেছে। এবং আমরা দেখেছি এর আগেও ডাকসু নির্বাচনে যারা প্রার্থী হয়েছে তারাও কিন্তু এরকম বড় বড় রাজনীতিতে আমরা দেখেছি পরে জাতীয় নেতায় পরিণত হয়েছে। সো ডাকসু নির্বাচন এমনই একটি বিষয় যেটাতে শুধুমাত্র আমি একজন মানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের জন্য নয়, পুরো বাংলাদেশের একজন ছাত্র হিসেবেও তারও একটা আগ্রহ কেন্দ্রবিন্দু থাকে যে এরকম একটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে এরকম একটি নির্বাচনে সে অংশীদার হতে পারে। ধন্যবাদ মাসুদ। আমি শাকির ভাই আপনার কাছে দিয়ে আসলে শেষ প্রশ্নটি করতে চাই, সেই একই প্রশ্ন। আপনি যখন এখানকার ছাত্র ছিলেন, এখন সংবাদকর্মী হিসেবে এখানে ডাকসু নির্বাচন এর আগেরটাও করেছেন 2019 সালে, এবারেও করলেন একেবারে শুরু থেকে, মাঝেও অনেকগুলো রিপোর্ট করেছেন, কিছুটা কি আক্ষেপ ঘুচলো বা দায়মুক্ত মনে হয় নিজেকে, বা কিছুটা আবার খারাপ লাগাও কাজ করে কিনা, কেননা ভোটটা দিতে পারেননি কখনো? জেভলিন, আপনি ঠিকই বলেছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সংবাদকর্মীর বাইরে যদি বলি, আমার প্রতিদিন একটা অ্যাসাইনমেন্ট করতে হয়। তো সংবাদকর্মী হিসাবে আমাকে কোথাও না কোথাও তো অ্যাসাইনমেন্ট একটা করতেই হবে বা আমার দায়িত্ব পালন করতেই হবে। কিন্তু যখন ক্যাম্পাস রিলেটেড ইস্যুগুলোতে আমরা নিউজ কাভার করার সুযোগ পাই, তখন কিন্তু এখানে আসলে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিজের একটা আত্মিক বন্ধন বা নিজের একটা টান কাজ করে। আমরা যখন ক্যাম্পাসে এসেছি তখন কিন্তু গণরুম, গেস্ট রুম, সেই জায়গাগুলো কিন্তু খুবই প্রকট ছিল। আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গাটা ছোট্ট করে একটু শেয়ার করি, আমি সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী ছিলাম। তো আমরা যখন প্রথম বর্ষে উঠলাম, তখন আমরা প্রথম বর্ষে গণরুমেও জায়গা পাইনি। এখানে কথা হচ্ছে গণরুম, গেস্ট রুম নিয়ে। আমরা কিন্তু গণরুমেও জায়গা পাইনি, আমাদেরকে থাকতে হয়েছে বারান্দায়। সলিমুল্লাহ মুসলিম হলের বারান্দায় আমরা 1 বছর কাটিয়েছি, যেখানে শীত, গরম,
সেই তীব্রতার জায়গাগুলো কিন্তু আমরা খুব অসহায়ভাবে যদি বলি ফেস করেছি। কিন্তু হলে কিন্তু ঠিক খুব কম কিন্তু অ্যাকোমোডেশন না, যথেষ্ট অ্যাকোমোডেশনের ব্যবস্থা কিন্তু আছে, কিন্তু অছাত্র বহিরাগত বা রাজনৈতিক প্রভাবশালী যারা তারা কিন্তু সেই জায়গাগুলো দখল করে রেখেছিলেন। তো নির্বাচনের আগে এসে আমরা ভাবতাম যে আরেকটি নির্বাচন হলে হয়তো পরিবর্তন হবে, আমাদের হলের যে সিটের জায়গাটি অছাত্ররা বহিরাগতরা বা রাজনৈতিক প্রভাবশালীরা তারা সেই জায়গাটি ছেড়ে দিবেন। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমায় আমরা দেখি যে আসলে নীল থেকে সাদা হয়, সাদা থেকে হলুদ হয়, কিন্তু শিক্ষার্থীরা যে আসলে সেই একটি দুর্ভেদ্য চক্রের মধ্যে থাকেন সেই জায়গাটি কিন্তু কখনো ভাঙে না। তো পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে আসলে এটি ভাঙার আসলে উপায় কি। এটি ভাঙার উপায় একমাত্র ছিল ডাকসু। কিন্তু আমরা আমাদের শিক্ষা জীবনে অর্থাৎ আমরা আমাদের ভোটাধিকার যেটি সেটি প্রয়োগ করতে পারিনি। কিন্তু আমরা যখন দেখছি যে আমাদের জুনিয়ররা অর্থাৎ আমাদের পরবর্তীতে যারা এই ক্যাম্পাসের ছাত্রত্ব পেয়েছে অর্থাৎ যারা ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে তারা যখন ভোট দিচ্ছে এবং তারা যখন প্রার্থীদের সামনে প্রশ্নগুলো করছে, প্রার্থীদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসছে, বলছে যে আপনার মতো অনেকেই আগে নির্বাচিত হয়ে গিয়েছে, আমরা আপনাকে নির্বাচিত করব, কিন্তু আপনি যে আমাদের সমস্যাগুলো সমাধান করবেন সেটার নিশ্চয়তা কি। এইভাবে যখন প্রার্থীদেরকে সাধারণ শিক্ষার্থীরা প্রশ্ন করার সুযোগটি পাচ্ছে, সাহসটি পাচ্ছে, তখন কিন্তু আমাদের সেই আক্ষেপের জায়গাটি একেবারে পুরোপুরি আসলে যদি বলি যে কমে না আসলেও কিন্তু অনেকটা কিন্তু আমরা স্বস্তির মধ্যে আছি, বা সেটি দেখার পর হয়তো অন্যের মধ্য দিয়ে নিজের যেটা অনুভূতি ভালো লাগা সেটা কিন্তু কাজ করছে। ধন্যবাদ শাকির আপনাকে। একই সঙ্গে যেই আসলে আমরা শেষ মুহূর্তে এসে দেখলাম আসলে আমাদের দুজন যে অ্যালামনাই তারা একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই ব্যক্তিগত কথাগুলো কিন্তু তারা বলছিলেন, অনেকটা আবেগাপ্লুতই মনে হয়ে গেছেন। সত্যিই সেই আবেগের জায়গাটি তো রয়েছেই ঢাকা বিশ্ববিদ্যালয়, শুধুমাত্র এখানকার শিক্ষার্থীদের নয়, সারা বাংলাদেশের। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাত ধরে বিভিন্ন আন্দোলনের সূচনা হয়েছে, রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে, কু থেকে সু হয়েছে। সেই জায়গা থেকে আমরা আসলে বিশ্বাস করতে চাই আগামীকালকে আর 11 ঘন্টা 20 মিনিট বাকি আছে ভোট গ্রহণ শুরুর। এরপরে যেই ব্যালট বিপ্লব ঘটবে সেটি দেখবার অপেক্ষায় আসলে সারা বাংলাদেশ থাকবে। যেই জিতুক না কেন একটি সুষ্ঠু প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচনী পরিবেশের মধ্য দিয়ে তার জয় হোক এবং তার হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাগ্যের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাগ্য এবং একই সঙ্গে দেশের রাজনীতির ভাগ্য লেখা হবে সুন্দর সেই সাদা, নীল বা হলুদ কালিতে নয়, বাংলাদেশের মানুষের যেই মনের পছন্দের রং সেই রঙে। আপনারা এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আবারও একবার ধন্যবাদ জানাচ্ছি। বিদায় নিচ্ছি। আমি জুম্মান সাদিক জাভলিন। ধন্যবাদ। সঙ্গে থাকুন সময়ের।